প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসিক্যাল মডেলের পঞ্চম ক্লাস করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব। আমরা গত ক্লাসে ক্লাসিক্যাল মডেলে শ্রমের যোগান বৃদ্ধির প্রভাব আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ক্লাসিক্যাল মডেলে অর্থের যোগান বৃদ্ধির প্রভাব। আজকে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব। শ্রমের চাহিদা বৃদ্ধি পায় সাধারণত শ্রমিকদের দক্ষতা অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে। আমি আবারও বলছি, শ্রমের চাহিদা সাধারণত বৃদ্ধি পায় যে শ্রমের দক্ষতা অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে। আমরা ধরে নিচ্ছি যে একজন শ্রমিককে 100 টাকা মজুরি দেওয়া হয়। এই মজুরি তারকে একটা কলম ফ্যাক্টরি যদি হয়, সেই কলম ফ্যাক্টরিতে একটা কলমের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে ওই শ্রমিকের প্রকৃত মজুরি হচ্ছে 20টা কলমের সমান। কারণ 100 টাকা মজুরি দিতে হলে শ্রমিককে ওই কলম ফ্যাক্টরিকে 20টি কলমের বাজারে বিক্রয় করতে হবে। অর্থাৎ 20টি কলমের বাজার মূল্য 20 × 5 100 টাকা হচ্ছে ওই শ্রমিকের আর্থিক মজুরি। তাহলে শ্রমিকের প্রকৃত মজুরি হচ্ছে 20টি কলমের সমান। এখন এই শ্রমিকের যদি দক্ষতা যদি বৃদ্ধি পায়, অধিকতর যদি উৎপাদন করে, এবং সেক্ষেত্রে যদি তাকে আগের মতো 100 টাকা যদি মজুরি দেওয়া হয়, কিন্তু তার দক্ষতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সে পূর্বের চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করছে, কিন্তু মজুরি দেওয়া হচ্ছে আগের মতো 20টি কলমের সমান, কিন্তু সে পূর্বের চেয়ে অধিকতর উৎপাদন করছে। ফলে এক্ষেত্রে উৎপাদনকারীর মুনাফার পরিমাণটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি, শ্রমের দক্ষতা যদি বেড়ে যায়, তখন উৎপাদনকারীর মুনাফার পরিমাণটা বাড়ে। আর যখনই উৎপাদনকারীর মুনাফার পরিমাণ বাড়ে, তখন সে উৎপাদনকারী তার উৎপাদন বাড়াতে চায়। আর যখনই সে উৎপাদন বাড়াতে চায়, তখনই তাকে তার কলম ফ্যাক্টরিতে নিয়োগের পরিমাণ বাড়াতে হবে। আর নিয়োগের পরিমাণ বাড়াতে গেলেই তার শ্রমের চাহিদা বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হচ্ছে শ্রমের দক্ষতা বৃদ্ধি। এখন আমরা এই ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করব। প্রথমে আমরা প্রাথমিক অবস্থায় ক্লাসিক্যাল মডেলের পূর্ণ নিয়োগ বিবেচনা করব। তারপরে আমরা সেই পূর্ণ নিয়োগ অবস্থায় শ্রমের চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে ক্লাসিক্যাল মডেলে কী প্রভাব পড়বে সেটা আমরা আলোচনা করে দেখাবো। এখানে আমরা একটা চিত্র আমরা অঙ্কন করে রেখেছি। এই চিত্রে ডিএল হচ্ছে শ্রমের প্রাথমিক চাহিদা রেখা, ডিএল, আর এসএল হচ্ছে শ্রমের প্রকৃত শ্রমের যোগান রেখা। এই শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ইনট বিন্দুতে ছেদ করেছে। ফলে ইনট বিন্দুতে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে। ফলে ইনট বিন্দুতে শ্রমবাজারের ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে ভারসাম্য প্রকৃত মজুরি হচ্ছে OW/P0,
ভারসাম্য নিয়োগের পরিমাণ হচ্ছে অ এন নট। এই অ এন নটকে আমরা পূর্ণ নিয়োগ বলবো। কেন পূর্ণ নিয়োগ বলবো? কারণ অ ডব্লিউ বাই পি নট প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী শ্রমের চাহিদা অ এন নট, শ্রমের যোগান রেখা অনুযায়ী ই নট বিন্দুতে শ্রমের যোগান অ এন নট। অর্থাৎ এই প্রকৃত মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাদের সবাই কাজ পেয়ে গিয়েছে। অতএব অর্থনীতিতে কোনো অনিচ্ছাকৃত বেকারত্ব কি নাই। অতএব অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। এখন এই অ এন নট পূর্ণ নিয়োগের সাথে রিলেটেড উৎপাদন হচ্ছে অ ওয়াই নট। এক্ষেত্রে আমাদের প্রাথমিক প্রোডাকশন ফাংশন হচ্ছে ওয়াইজ ফাংশন অফ এন। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রোডাকশন ফাংশন এবং অ এন নট নিয়োগে এই প্রোডাকশন ফাংশনের এফ নট বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে অ ওয়াই নট। আমাদের অর্থের যোগান রেখা এমবি অনুযায়ী অ ওয়াই নট উৎপাদনে দাম স্তর হচ্ছে অ পি নট। আমাদের শ্রমবাজার প্রকৃত মজুরি হচ্ছে ডব্লিউ বাই পি নট। এই যে আমরা এই প্রকৃত মজুরি রেখা ডব্লিউ বাই পি নট এখানে এঁকেছি। এই ডব্লিউ বাই পি নট প্রকৃত মজুরি রেখা অনুযায়ী অ পি নট মূল্যে জি নট বিন্দুতে আর্থিক মজুরি হচ্ছে অ ডব্লিউ নট। এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মডেলের প্রাথমিক অবস্থা। অর্থাৎ প্রকৃত মজুরি ডব্লিউ বাই পি নট, নিয়োগ অ এন নট, উৎপাদন অ ওয়াই নট, দাম স্তর অ পি নট, আর্থিক মজুরি অ ডব্লিউ নট। এই অবস্থার উপর আমরা আলোচনা করব শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাবটা আমরা আলোচনা করব। শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাবটা আমরা আলোচনা করব। মনে করি যে দক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়েছে, ফলে শ্রমের চাহিদা রেখা ডিএলটা উপরের দিকে শিফট হয়ে ডিএল প্রাইম হবে। উপরের দিকে শিফট হয়ে ডিএল প্রাইম, এই যে আমি দেখাচ্ছি ডিএল প্রাইম হবে। এই অবস্থায় অ ডব্লিউ নট প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা রেখা ই টু বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা হচ্ছে অ এন টু, অ এন টু। কিন্তু শ্রমের যোগান রেখা এটা তো জায়গায় আছে, সেটা কোনটা? এস এল। সো অ ডব্লিউ বাই পি নট প্রকৃত মজুরিতে শ্রমের যোগান রেখা অনুযায়ী এই অ ডব্লিউ বাই পি নট প্রকৃত মজুরিতে ই নট বিন্দুতে শ্রমের যোগান হচ্ছে অ এন নট, আর শ্রমের চাহিদা রেখা অনুযায়ী শ্রমের চাহিদা হচ্ছে ই টু বিন্দুতে ও এন টু। ফলে শ্রমের চাহিদা হচ্ছে ও এন টু, শ্রমের যোগান হচ্ছে ও এন নট। ফলে শ্রমবাজারে এন নট এন টু পরিমাণ, এন নট এন টু পরিমাণ অথবা ই নট ই টু পরিমাণ, শ্রমিকের ঘাটতি রয়েছে। কি পরিমাণ? ই নট ই টু পরিমাণ অথবা এন নট এন টু পরিমাণ শ্রমিকের ঘাটতি রয়েছে। আমরা জানি যখনই অর্থনীতিতে শ্রমিকের ঘাটতি দেখা দেয় তখন আর্থিক মজুরি বৃদ্ধি পায়, আর আর্থিক মজুরি যখন বৃদ্ধি পাবে তখন এই যে প্রকৃত মজুরি এটা আস্তে আস্তে বাড়বে। প্রকৃত মজুরি এইভাবে আস্তে আস্তে কি হবে? বাড়বে, বেড়ে উপরের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে। এবং আমাদের শ্রমবাজার বলছে প্রকৃত মজুরি বেড়ে ই1 বিন্দুতে যাবে। কোথায় যাবে? বেড়ে ই1 বিন্দুতে যাবে। কারণ ই1 বিন্দুতে এই প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা এবং যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগান পরস্পর সমান, অর্থাৎ নতুন পূর্ণ নিয়োগ অর্জিত হবে ও এন ওয়ান। এবং আমরা দেখতে পাচ্ছি এই ও এন ওয়ান নিয়োগে ওয়াইজ ফাংশন অফ এন উৎপাদন রেখা অনুযায়ী F1 বিন্দুতে উৎপাদন নির্ধারিত হয়েছে ও ডব্লিউ1। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, খেয়াল করা দরকার খুব ভালোভাবে। সেটা হচ্ছে, আমি যখন এর আগে অর্থের যোগান বৃদ্ধির প্রভাব আলোচনা করেছিলাম, এরপর শ্রমের যোগান বৃদ্ধির প্রভাব আলোচনা করেছিলাম, তখন প্রোডাকশন ফাংশনটা ওয়াইজ ফাংশন অফ এন, এইটার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু মনে রাখতে হবে
যখনই আমরা শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করব, তখন এই প্রোডাকশন ফাংশনটা উপরের দিকে শিফট হবে। এটা কোন দিকে যাবে? এটা উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে কি হবে? এটা শিফট হবে। অনেক বইতে আছে এটা উপরের দিকে শিফট করে না, এটা সম্পূর্ণরূপে ভুল। যখনই আমরা বলবো শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তখন এই প্রোডাকশন ফাংশনটা উপরের দিকে শিফট হয়ে নতুন একটা প্রোডাকশন ফাংশন হবে। আমরা নতুনটা নাম দিলাম ওয়াই প্রাইম, ফাংশন অফ এন। কেন উপরের দিকে শিফট হবে? কারণ একটু আগে আমরা বলেছিলাম যে শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হচ্ছে শ্রমের দক্ষতা বৃদ্ধি। তো শ্রমের যদি দক্ষতা বৃদ্ধি পায়, তাহলে আগের O(N)0 পরিমাণ শ্রমিক যে পরিমাণ উৎপাদন করত, শ্রমের দক্ষতা বৃদ্ধি পেলে এই একই পরিমাণ শ্রমিক নিঃসন্দেহে আগের চেয়ে F0N0 মানে OY0 এর চেয়ে বেশি উৎপাদন করবে। ফলে এই প্রোডাকশন কার্ভটা কোন দিকে চলে যাবে? উপরের দিকে চলে যাবে। সো O(N1) পরিমাণ, আমাদের নতুন নিয়োগ হচ্ছে O(N1) O(N1) পরিমাণ নিয়োগ পেলে নতুন পুরাতন প্রোডাকশন কার্ভ অনুযায়ী এতটুকু উৎপাদন হবে না। যেহেতু শ্রমের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, আগের O(N1) শ্রমিক এতটুকু উৎপাদন করতে পারত। শ্রমের দক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণে তারা উৎপাদন এই বিন্দুর চেয়ে বেশি করবে। F1 বিন্দুতে OY1 উৎপাদন করবে। এই OY1 উৎপাদনে অর্থের যোগান রেখা অনুযায়ী দাম স্তর OP1 নির্ধারিত হয়েছে। অর্থাৎ দাম স্তর কি হয়েছে? হ্রাস পেয়েছে। দাম স্তর হ্রাস পেয়েছে। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শ্রমবাজারে E0 E2 ঘাটতি থাকার কারণে আর্থিক মজুরি বৃদ্ধি পেয়েছে। আবার আমরা দেখেছি এই আর্থিক মজুরি বাড়ার কারণে প্রকৃত মজুরি বেড়েছে, শ্রমের নিয়োগ কি হয়েছে? বেড়েছে, উৎপাদন বেড়েছে। উৎপাদন বাড়ার কারণে আবার দাম স্তরটা কি হয়ে গেছে? কমে এসেছে। তাহলে প্রকৃত মজুরিটা কি হবে? আর্থিক মজুরি বাড়ছে, দাম স্তরও কমছে, তাহলে প্রকৃত মজুরি বাড়বে। প্রকৃত মজুরি বাড়বে। কারণ প্রকৃত মজুরিতে উপরে আর্থিক মজুরি আছে, এটা বাড়লে প্রকৃত মজুরি বাড়ে। দাম স্তর নিচে আছে, এটা কমলে প্রকৃত মজুরি বাড়ে। আমাদের এখানে আর্থিক মজুরি বেড়েছে, দাম স্তরও কমেছে, সো আমাদের প্রকৃত মজুরি বাড়বে। এই জন্য নতুন প্রকৃত মজুরি হয়েছে W/P1। এবং এই যেহেতু প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে, অতএব আমাদের প্রকৃত মজুরি রেখা পূর্বের প্রকৃত মজুরি রেখার উপরের দিকে অবস্থান করবে। আমরা জানি প্রকৃত মজুরি যদি হ্রাস পায়, তাহলে নতুন প্রকৃত মজুরি রেখা পূর্বের প্রকৃত মজুরি রেখার নিচে অবস্থান করবে। আর প্রকৃত মজুরি যদি বৃদ্ধি পায়, তাহলে নতুন প্রকৃত মজুরি রেখা পূর্বের প্রকৃত মজুরি রেখার উপরে কি করবে? অবস্থান করবে। এই জন্য এই নতুন প্রকৃত মজুরি W/P1 নির্ধারিত হয়েছে। নতুন প্রকৃত মজুরি রেখা হচ্ছে W/P1। একটা দাম স্তর OP1 অনুযায়ী এই প্রকৃত মজুরি রেখা অনুযায়ী আর্থিক মজুরি OW1 নির্ধারিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্লাসিক্যাল মডেলের শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়াতে চাহিদা রেখা DL' হয়েছে। এতে শ্রম বাজারে E0 E2 পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। এই E0 E2 পরিমাণ ঘাটতি দেখার কারণে আর্থিক মজুরি কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। যখনই আর্থিক মজুরি কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে প্রকৃত মজুরি কি হয়েছে? বেড়েছে। আর প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে এই যে শ্রমের যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগান আস্তে আস্তে কি হয়েছে? বাড়ছে। ফলে নিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নিয়োগ O(N0) হতে বৃদ্ধি পেয়ে O(N1) হয়েছে। এবং এটা ডেফিনেটলি পূর্ণ নিয়োগ স্তর নিয়োগ, কারণ E1 বিন্দুতে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে। অর্থাৎ এটা নতুন পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। এই O(N1) নিয়োগে আমাদের নতুন প্রোডাকশন রেখা অনুযায়ী আমাদের উৎপাদন নির্ধারিত হয়েছে OY1। OY1 উৎপাদনে অর্থবাজারে MB যেহেতু স্থির, সেক্ষেত্রে দাম স্তর নির্ধারিত হয়েছে OP1। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার দাম স্তর হ্রাস পেয়েছে। তো দাম স্তর যদি হ্রাস পায়, তাহলে প্রকৃত মজুরিটা কি হবে? আরও বাড়ার কথা। এইটা আরও কি? প্রকৃত মজুরি আরও বাড়ার কথা। এই যে বেড়ে ফাইনাল কোথা হয়েছে? E1 বিন্দুতে W/P1। এবং এই নতুন প্রকৃত মজুরি রেখা প্রাথমিক প্রকৃত মজুরি রেখার উপরে অবস্থান করবে।
এবং এক্ষেত্রে OP1 দাম স্তরে আর্থিক মজুরি OW1 নির্ধারিত হবে। তাহলে ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদার বৃদ্ধির প্রভাবটা কি? সেটা হচ্ছে 1, প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে। 2, নিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। 3, উৎপাদন স্তর বৃদ্ধি পাবে। 4, দাম স্তর হ্রাস পাবে। 5, আর্থিক মজুরি বৃদ্ধি পাবে। আবারও বলছি, ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব হলো 1, প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে। 2, নিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। 3, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। 4, দাম স্তর হ্রাস পাবে। 5, আর্থিক মজুরি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে প্রকৃত মজুরি যেটা বৃদ্ধি পেয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে আর্থিক মজুরি বৃদ্ধি এবং দাম স্তর হ্রাস। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই আর্থিক মজুরি এবং দাম স্তর এগুলো হচ্ছে আর্থিক চলক, আর্থিক খাতের চলক। তাহলে শ্রমের চাহিদা এটা হচ্ছে প্রকৃত খাতের চলক। তাহলে আমরা বলতে পারি প্রকৃত খাতের চলকের পরিবর্তনের কারণে আর্থিক খাতের চলকের পরিবর্তন হয়। একইভাবে প্রকৃত মজুরি, নিয়োগ, উৎপাদন এগুলো প্রকৃত খাতের চলক। তাহলে আমরা বলতে পারি প্রকৃত খাতের চলকেরও পরিবর্তন হয়। এইভাবে আমরা এখন শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব আমরা ক্লাসিক্যাল মডেলে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ক্লাসিক্যাল মডেলে আর্থিক মজুরি যদি নিম্ন দিকে অনমনীয় হয়, সেক্ষেত্রে ক্লাসিক্যাল মডেলের অবস্থাটা কি হবে, এবং এক্ষেত্রে আর্থিক নীতির কার্যকারিতা আমরা আলোচনা করব। আর্থিক নীতির কার্যকারিতা আমরা আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে আর্থিক মজুরি যদি নিম্ন দিকে অনমনীয় হয়, তখন আমরা দেখব ক্লাসিক্যাল মডেলে সেই স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় কিনা। আর যদি সেই পূর্ণ নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে অর্জিত না হয়, তাহলে আমরা দেখব আর্থিক নীতির মাধ্যমে সেই পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব হবে কিনা। প্রথমে আমরা প্রাথমিক অবস্থাটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা শ্রমের, এটা হচ্ছে শ্রমের প্রাথমিক যোগান রেখা। আমরা ধরে নিচ্ছি অর্থনীতিতে প্রকৃত মজুরি নির্ধারিত হয়েছে WIP1। এই অবস্থায় শ্রমের চাহিদা নির্ধারিত হয়েছে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী WIP1E1 অথবা ON1। শ্রমের যোগান নির্ধারিত হবে শ্রমের যোগান রেখা অনুযায়ী, SL রেখা অনুযায়ী OWIP1 প্রকৃত মজুরিতে। শ্রমের যোগান হচ্ছে WIP1E2 অথবা ON2। তাহলে শ্রমের চাহিদা হচ্ছে ON1 আর শ্রমের যোগান হচ্ছে কতটুকু, ON2। শ্রমিক নিয়োগ পাবে শ্রমের যোগান অনুযায়ী নয়, শ্রমের চাহিদা অনুযায়ী। কারণ নিয়োগকর্তারা কখনো তাদের চাহিদার বেশি নিয়োগ দেবে না। অতএব শ্রমিক নিয়োগ পাবে ON1। তাহলে অর্থনীতিতে N1 N2 অর্থাৎ E1 E2 পরিমাণ শ্রমিক বেকার থাকবে। এই ON1 শ্রমিক নিয়োগ পেলে প্রোডাকশন ফাংশন অনুযায়ী F1 বিন্দুতে ON1 শ্রমিক নিয়োগে উৎপাদন নির্ধারিত হয় OY1। অর্থবাজারের অর্থের পরিমাণ এবং প্রচলন গতির গুণফল MB রেখা অনুযায়ী OY1
উৎপাদনে G1 বিন্দুতে দাম স্তর নির্ধারিত হয়েছে অP1, আর এই যে প্রকৃত মজুরি রেখা W/P1, W/P1 রেখা মনে করি এই প্রকৃত মজুরি এই রেখাটা নির্দেশ করে। তাহলে অP1 দাম স্তরে H1 বিন্দুতে আর্থিক মজুরি নির্ধারিত হয়েছে W1। তাহলে আমরা দেখলাম যে প্রাথমিক অবস্থায় ক্লাসিক্যাল মডেলে প্রকৃত মজুরি W/P1, বেকারত্ব N1 N2, নিয়োগ পেয়েছে ON1, ON1 নিয়োগে উৎপাদন OY1, OY1 উৎপাদনে দাম স্তর OP1, আর এই প্রকৃত মজুরি রেখা অনুযায়ী OP1 দাম স্তরে আর্থিক মজুরি W1। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে, যখনই অর্থনীতিতে বেকারত্ব বিদ্যমান থাকে, অর্থাৎ N1 N2 পরিমাণ বেকারত্ব বিদ্যমান থাকবে, তখনই আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাস পাবে। আর প্রকৃত মজুরি হ্রাসের সাথে সাথে শ্রমের চাহিদা বাড়বে, নিয়োগ বাড়বে, বেকারত্ব দূর হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে আর্থিক মজুরি নিম্নের দিকে অনমনীয়, মানে এই আর্থিক মজুরি হ্রাস পাচ্ছে না। নিম্ন দিকে অনমনীয় মানে আর্থিক মজুরি হ্রাস পাচ্ছে না। বর্তমান আধুনিক অর্থনীতিতে বিভিন্ন কারণে আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় হতে পারে। একটা হতে পারে সরকারি ন্যূনতম মজুরি আইন। এই ন্যূনতম মজুরি আইন অনুযায়ী আর্থিক মজুরি একটা নির্দিষ্ট স্তরের নিচে নামতে পারে না। মনে করি যে আমাদের যে আর্থিক মজুরি OW1 এটা হচ্ছে 400 টাকা, এবং মনে করি সরকারের ন্যূনতম মজুরি হচ্ছে 400 টাকা। অতএব আর এই আর্থিক মজুরি হ্রাস করা সম্ভব হবে না। আবার অনেক সময় যে হতে পারে সরকারি ন্যূনতম মজুরি 300 টাকা আর এই আর্থিক মজুরি কত, 400 টাকা, তাহলে তো আর্থিক মজুরি আরো 100 টাকা হ্রাস করা যাবে। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় শক্তিশালী ট্রেড ইউনিয়নের উপস্থিতির কারণে শ্রমিকরা একজোটে বাধা দেওয়ার কারণে আর্থিক মজুরি নিচের দিকে কমানো যায় না, নিম্ন দিকে হ্রাস করা সম্ভব হয় না। এখন এই আর্থিক মজুরি যদি আমরা হ্রাস করতে যদি ব্যর্থ হই, তাহলে প্রকৃত মজুরি হ্রাস পাবে না। আর প্রকৃত মজুরি যদি হ্রাস না পায়, শ্রমের চাহিদা বাড়বে না। আর শ্রমের চাহিদা যদি না বাড়ে, তাহলে নিয়োগ বাড়বে না। আর নিয়োগ যদি না বাড়ে, এই N1 N2 বেকারত্ব দূর হবে না, এবং ক্লাসিক্যাল মডেলে নিয়োগ ও N1 এর থেকে বাড়ানো যাবে না। অর্থনীতিতে বেকারত্ব থাকবে। তাহলে এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য, অর্থনীতিতে যদি কোনো বেকারত্ব থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সে বেকারত্ব দূর হয়ে অর্থনীতিতে পুনর্নিয়োগ অর্জিত হয়। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয় আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় বিবেচনা করলে। ক্লাসিক্যাল মডেলটা ব্যর্থ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আর্থিক নীতির ভূমিকা দেখব। আর্থিক নীতি বলতে আমরা কি বুঝি? আর্থিক নীতি বলতে আমরা বুঝি অর্থের পরিমাণ বা অর্থের যোগান হ্রাস বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতের, আর্থিক খাতের, প্রকৃত খাতের চলকের উপর যে প্রভাব সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে আর্থিক নীতি। আমি আবারও বলছি, আর্থিক নীতি বলতে আমরা বুঝি অর্থের পরিমাণ অর্থাৎ অর্থের যোগান, এটা হ্রাস বৃদ্ধির মাধ্যমে আর্থিক খাতের এবং প্রকৃত খাতের চলকসমূহের উপর যে প্রভাব সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে আর্থিক নীতি। এক্ষেত্রে অর্থের পরিমাণ বৃদ্ধি করা হলো। আমাদের অর্থের পরিমাণ ছিল M, এটাকে বৃদ্ধি করে M প্রাইম করা হলো।
অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে এই এমবি রেখাটা উপরের দিকে শিফট হয় এম প্রাইম বি হবে। এমবি রেখাটা উপরের দিকে শিফট হয়ে কি হবে? এম প্রাইম বি হবে। এক্ষেত্রে OY1 উৎপাদন স্তরে এম প্রাইম ভি রেখার G2 বিন্দুতে অনুযায়ী দাম স্তর OP2 হবে। দাম স্তর OP2 হবে, অর্থাৎ দাম স্তর OP1 হতে বৃদ্ধি পেয়ে OP2 হবে। আমি আবারও বলছি, যদি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে আমার উৎপাদন স্তর কত? OY1। আমরা যদি অর্থের পরিমাণ বৃদ্ধি করি তাহলে এম প্রাইম ভি রেখাটা উপরের দিকে শিফট হবে, এবং একই উৎপাদন স্তরে যদি অর্থনীতিতে অর্থের পরিমাণটা যদি বৃদ্ধি করা হয়, অর্থনীতি যদি অধিক অর্থ যদি থাকে তাহলে অবশ্যই দাম স্তর বৃদ্ধি পাবে, এবং আমরা চিত্রে দেখছি এই দাম স্তর OP1 হতে বৃদ্ধি পেয়ে OP2 হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর্থিক নীতির আশ্রয় নিয়ে অর্থের পরিমাণ বা অর্থের যোগান বৃদ্ধি করলে দাম স্তর OP1 হতে OP2 তে বৃদ্ধি পায়, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পায়। দাম স্তর বৃদ্ধি পেলে আর প্রকৃত মজুরি কি হবে? হ্রাস পাবে। দাম স্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্রাস পাবে। তাহলে আগে আমরা বলেছিলাম যে আর্থিক মজুরি স্বয়ংক্রিয় হ্রাসের মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাস পাবে, কিন্তু এখন আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় হওয়ার কারণে প্রকৃত মজুরি হ্রাস করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থের পরিমাণ যদি বাড়িয়ে দেই তাহলে বাজারে দাম স্তর বৃদ্ধি পাবে, এবং সেই দাম স্তর বৃদ্ধির মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাস পাবে। যখনই প্রকৃত মজুরি হ্রাস পাবে, এই যে প্রকৃত মজুরিটা এখান থেকে কি হবে? হ্রাস পাবে। তখন আস্তে আস্তে কার চাহিদা বাড়বে? শ্রমের চাহিদা বাড়বে। শ্রমের চাহিদা বাড়বে। শ্রমের যেই চাহিদা বাড়বে আস্তে আস্তে নিয়োগের পরিমাণ বাড়বে। কে বাড়বে? নিয়োগের পরিমাণ বাড়বে। নিয়োগ বৃদ্ধি পেয়ে O(N)0 হবে। তাহলে আমরা কি বলছি? আমার প্রকৃত মজুরি হ্রাসের ফলে আমার নিয়োগের পরিমাণ বাড়বে, O(N)0 হবে। নিয়োগ O(N)0 হবে। এই O(N)0 নিয়োগে আমাদের উৎপাদন হচ্ছে OY0। তাহলে নিয়োগ বাড়ার সাথে সাথে আমাদের কে বাড়ছে? উৎপাদন বাড়ছে। আর যখনই আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়ে OY0 হবে তখন আমাদের এম প্রাইম ভি রেখা অনুযায়ী G0 বিন্দুতে দাম স্তর OP0 হবে। OP0 এই OP0 দামটা OP2 দাম হতে কম, কিন্তু OP1 হতে বেশি, তখন দাম স্তর আবার কমবে। দাম স্তর কি বলেছি আমরা? কমবে। যখন উৎপাদন বাড়বে, আমরা এটা জানি, উৎপাদন বাড়লে দাম স্তর কি হয়? কমে আসে। দাম স্তর OP2 হতে কমে OP0 চলে আসবে। দাম স্তর কমলে কিন্তু আবার প্রকৃত মজুরিটা কিন্তু বাড়ার কথা। কে বাড়ার কথা? প্রকৃত মজুরিটা কিন্তু বাড়ার কথা। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে প্রথম দিকে দাম স্তর যেটা আমাদের বেড়েছিল সেটা OP2 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? OP2। এরপর দাম স্তর কমে কোথায় এসেছে? OP0। কিন্তু এই OP0 দাম স্তরটা আমাদের প্রাথমিক দাম যে OP1 এর চেয়ে OP0 দাম স্তরটা বেশি। আমি আবারও বলছি যে প্রথমে আমাদের দাম স্তর বৃদ্ধি পেয়ে কোথায় গিয়েছিল? OP2 তে। এরপর দাম স্তর হ্রাস পেয়ে কোথায় চলে আসছে? OP0 এ। এই OP0 দাম স্তরটা OP1 হতে বেশি। কে বেশি? OP0 বেশি। যেহেতু OP0 দাম স্তরটা বেশি, শেষ পর্যন্ত প্রকৃত মজুরি হ্রাস পাবে। আর যেহেতু প্রকৃত মজুরি হ্রাস পাবে, অতএব নতুন প্রকৃত মজুরি রেখাটা আগের প্রকৃত মজুরি রেখার নিচে অবস্থান করবে। নিচে অবস্থান করবে। এই নতুন প্রকৃত মজুরি রেখাটা হচ্ছে W1 বাই কত? এই রেখাটার নাম হচ্ছে W1 বাই P0। W1 বাই কত? P0 রেখা। কারণ
এখানে W1 কেন বলছি, আমার আর্থিক মজুরি কিন্তু হ্রাস পাচ্ছে না। এখন আসি আমরা, এখন আমাদের দাম স্তর কত নির্ধারিত হচ্ছে? অপিনট। তাহলে এই যে অপিনট দামে নতুন প্রকৃত মজুরি রেখা অনুযায়ী, রেখার এইচ নট বিন্দু অনুযায়ী আর্থিক মজুরি W1 ঠিকই আছে। তো দাম স্তরটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক মজুরি ঠিক আছে, দাম স্তর কি হয়েছে? এই যে এই রেখাতে আর্থিক মজুরি ঠিক আছে, কিন্তু দাম স্তর কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, ফলে প্রকৃত মজুরি হ্রাস পেয়েছে, প্রকৃত মজুরি রেখা নিচের দিকে গিয়েছে। অর্থাৎ এখানে আমার প্রকৃত মজুরি হচ্ছে W1 বাই কত? P0, W1 বাই P0। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্লাসিক্যাল মডেলে আমরা যে বিষয়টা দেখলাম, যে ক্লাসিক্যাল মডেলে যদি আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় থাকে, তাহলে N1 N2 বেকারত্ব স্বয়ংক্রিয়ভাবে দূর করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা যে অর্থের পরিমাণ বাড়িয়ে দেই, তখন আমাদের এই একই উৎপাদন স্তরের দাম স্তর P2-তে বৃদ্ধি পায়। দাম স্তর বৃদ্ধি পেলে সাথে সাথে প্রকৃত মজুরিটা হ্রাস পায়। প্রকৃত মজুরি হ্রাস পাওয়ার কারণে নিয়োগ বৃদ্ধি পায়, নিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, আবার দাম স্তরটা হ্রাস পায়। দাম স্তর হ্রাস পেয়ে অপিনটও আসলেও এই অপিনট দামটা অপিয়ন হতে কি বেশি, ফলে দামটা বেশি হওয়ার কারণে একটা ফাইনাল স্টেজে প্রকৃত মজুরিটা পূর্বের প্রকৃত মজুরিতে হতে কি হবে? কম হবে। এক্ষেত্রে আমাদের যে আর্থিক মজুরি W1 ঠিকই আছে, দাম স্তর বৃদ্ধির মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাসের দ্বারা আমাদের অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। তাহলে আমরা শেষ পর্যায়ে এই কথাটা বলতে পারি যে ক্লাসিক্যাল মডেলে আর্থিক মজুরি যদি কোনো কারণে নিম্ন দিকে অনমনীয় হয়, তাহলে ক্লাসিক্যাল মডেলে বেকারত্ব থাকবে, স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জিত হবে না, অর্থাৎ ক্লাসিক্যাল মডেলটা ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আর্থিক নীতির মাধ্যমে অর্থের পরিমাণ বৃদ্ধির দ্বারা দাম স্তর বৃদ্ধি ঘটিয়ে প্রকৃত মজুরি হ্রাসের দ্বারা নিয়োগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব ক্লাসিক্যাল মডেলে মূল্য এবং মজুরির নমনীয়তার মাধ্যমে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। এখন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক্যাল মডেলে মূল্য এবং মজুরির নমনীয়তার মাধ্যমে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। মূল্য এবং মজুরির নমনীয়তা বলতে আমরা কি বুঝি? মূল্য মজুরির নমনীয়তা বলতে আমরা বুঝি মূল্য বাড়তে পারে, মূল্য কমতে পারে, অর্থাৎ মূল্য বাড়া এবং কমার ভিতরে কোনো বাধা নেই। একইভাবে মজুরি বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। এটা হচ্ছে মূল্য এবং মজুরির নমনীয়তা। সাধারণত মনে করা হয় যে আর্থিক মজুরি সরকারি ন্যূনতম মজুরি আইন অথবা শক্তিশালী ট্রেড ইউনিয়নের উপস্থিতির কারণে নিচের দিকে হ্রাস করা সম্ভব নয়। অর্থাৎ আর্থিক মজুরি বৃদ্ধি করা সম্ভব হলেও এটা নিম্ন দিকে অনমনীয়। কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যারা ধরে নিয়েছেন যে অর্থনীতি যেহেতু কোনো ধরনের বাধা নেই, যেহেতু সরকারি কোনো হস্তক্ষেপ নেই, সরকার অর্থনীতি হস্তক্ষেপ করতে পারবে না, এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের অনুমিতি যে সরকার অর্থনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, ফলে এখানে ন্যূনতম মজুরি নির্ধারণ করার কোনো সুযোগ নাই সরকারের পক্ষ থেকে, এবং অর্থনীতিতে কোনো বাধা নেই। এখানে কোনো ট্রেড ইউনিয়ন স্বীকার করা হয়নি যারা মজুরিকে নিচের দিকে নামতে বাধা দিতে পারে। ফলে ক্লাসিক্যাল মডেলে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয় হতে পারে। তাহলে মূল্য মজুরির নমনীয়তার মাধ্যমে ক্লাসিক্যাল মডেলে কীভাবে ভারসাম্য অর্জিত হয় সেটা এখন আমরা আলোচনা করব। এখানে আমরা শ্রমের চাহিদা রেখা এবং এটা হচ্ছে আমাদের শ্রমের যোগান রেখা। আমাদের প্রাথমিক অবস্থায় মনে করি প্রকৃত মজুরি নির্ধারিত হয়েছে W/P1। এই প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী E1 বিন্দুতে শ্রমের চাহিদা হচ্ছে W/P1 E1 অথবা ON1, এবং শ্রমের যোগান রেখার E2 বিন্দু অনুযায়ী শ্রমের যোগান হচ্ছে W/P1 E2 অথবা ON2।
আমরা দেখতে পাচ্ছি শ্রমের চাহিদা O(N1), শ্রমের যোগান O(N2). শ্রমিক নিয়োগ পাবে শ্রমের চাহিদা অনুযায়ী, O(N1) পরিমাণ শ্রমিক নিয়োগ পাবে। ফলে অর্থনীতিতে এই 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 N1 N2 পরিমাণ শ্রমিক কি থাকবে? এরা বেকার থাকবে এবং নিয়োগ পাবে O(N1) শ্রমিক পরিমাণ শ্রমিক। O(N1) পরিমাণ শ্রমিক নিয়োগ পাওয়ার কারণে উৎপাদন একক অনুযায়ী অর্থনীতি উৎপাদন হচ্ছে OY1। OY1 উৎপাদনে MB রেখা অনুযায়ী দাম স্তর হচ্ছে OP1 এবং আমাদের প্রকৃত মজুরি WYP1 রেখা অনুযায়ী H1 বিন্দুতে OP1 দাম স্তরে আর্থিক মজুরি OW1 নির্ধারিত হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থাটা কি? প্রকৃত মজুরি WYP1, নিয়োগ O(N1), বেকারত্ব N1 N2, উৎপাদন OY1, দাম স্তর OP1 এবং আর্থিক মজুরি OW1। এখন ক্লাসিক্যাল মডেলের এই বেকারত্বটা কিভাবে দূর হবে? ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা, তাদের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই। অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে এই বেকারত্ব দূর হয়ে পূর্ণ নিয়োগ অর্জিত হবে। সেই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে মূল্য এবং মজুরির নমনীয়তা। যেহেতু আমার এখানে বেকারত্ব রয়েছে, ফলে অর্থনীতিতে আর্থিক মজুরি হ্রাস পাবে। যখনই অর্থনীতিতে আর্থিক মজুরি হ্রাস পাবে, সাথে সাথে প্রকৃত মজুরি হ্রাস পাবে। আর আমরা জানি প্রকৃত মজুরি হ্রাস পেলে আস্তে আস্তে কে বাড়বে? শ্রমের চাহিদা বাড়বে। শ্রমের চাহিদা বাড়ার সাথে সাথে নিয়োগ বাড়বে এবং নিয়োগ বেড়ে এক পর্যায়ে O(N0) চলে যাবে, অর্থাৎ পূর্ণ নিয়োগ অর্জিত হবে। এই নিয়োগ বাড়ার সাথে সাথে আমার উৎপাদন কি হচ্ছে? OY1 হতে বৃদ্ধি পেয়ে OY0 হচ্ছে। কে বাড়ছে? উৎপাদন বাড়ছে। OY0 উৎপাদনে আমাদের অর্থ বাজারে G0 বিন্দুতে দাম স্তর নির্ধারিত হয়েছে কত? OP0। এই OP0 দাম প্রাথমিক OP1 দাম হতে কম, অর্থাৎ উৎপাদন বাড়ার কারণে দাম স্তর হ্রাস পাবে। দাম স্তর হ্রাস পাওয়ার কারণে তো প্রকৃত মজুরি বাড়ার কথা। কে বাড়ার কথা? প্রকৃত মজুরি বাড়ার কথা। তাহলে এখানে দুইটা পরস্পর বিরোধী শক্তি কাজ করছে, মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথম দিকে আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাস পায়, সেটা প্রভাব হিসাবে নিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আর উৎপাদন বাড়ার কারণে দাম স্তর হ্রাস পায়। এই যে উৎপাদন OY0 হতে OY1 হতে OY0 হয়েছে, OY0 উৎপাদন স্তরে দাম স্তর কত হয়েছে? OP0। আর OY1 উৎপাদনের দাম স্তর কত ছিল? OP1। তাহলে উৎপাদন বাড়ার কারণে দাম স্তর কি হয়েছে? হ্রাস পেয়েছে। আর দাম স্তর হ্রাস পাওয়ার কারণে প্রকৃত মজুরি বেড়েছে। এখন আমাদেরকে দেখতে হবে প্রকৃত মজুরি হ্রাস পাবে না প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে। কারণ এখানে দুটো শক্তি পরস্পর বিপরীত দিকে কাজ করছে। আর্থিক মজুরি হ্রাস প্রকৃত মজুরিকে হ্রাস করে এবং দাম স্তর হ্রাস প্রকৃত মজুরিকে বৃদ্ধি করে। তাহলে কোনটা ঘটবে? ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে যে অর্থনীতিতে বেকারত্ব বিদ্যমান থাকিলে দাম স্তর হ্রাসের তুলনায় আর্থিক মজুরি অধিক হারে হ্রাস পাবে। দাম স্তর হ্রাসের তুলনায় এই আর্থিক মজুরি এইটা অধিক পরিমাণে হ্রাস পাবে। তাহলে আর্থিক মজুরি যদি অধিক পরিমাণে হ্রাস পায়, প্রকৃত মজুরি অধিক পরিমাণে হ্রাস পাবে। ফলে শেষ পর্যন্ত প্রকৃত মজুরি কি হবে? হ্রাস পাবে। ফলে এই নতুন প্রকৃত মজুরি রেখার অবস্থানটা পূর্বের প্রকৃত মজুরি রেখার নিচে হবে। নতুন প্রকৃত মজুরি রেখার অবস্থানটা পূর্বের প্রকৃত মজুরি রেখার নিচে হবে, সেটা WYP0। আর WYP0 প্রকৃত মজুরিতে আমরা দেখতে পাচ্ছি OP1 দাম স্তরে, OP0 দাম স্তরে। কোন দাম স্তরে? OP0 দাম স্তরে H0 বিন্দুতে আর্থিক মজুরি OW0 নির্ধারিত হয়েছে। তার লক্ষ্য করার বিষয়, আর্থিক মজুরি হ্রাস পেয়েছে এতটুকু আর দাম স্তর হ্রাস পেয়েছে এতটুকু। আমরা জানি দাম স্তর হ্রাসটা প্রকৃত মজুরিকে বৃদ্ধি করে,
কিন্তু আর্থিক মজুরি অধিক পরিমাণে হ্রাস পাওয়ার কারণে শেষ পর্যন্ত প্রকৃত মজুরি হ্রাস পাবে, ফলে প্রকৃত মজুরি একটা নিচের দিকে চলে যাবে, W/P0, যেটা আমরা দেখেছি এই যে প্রকৃত মজুরি W/P0। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মূল্য এবং মজুরি নমনীয়তার মাধ্যমে প্রকৃত মজুরি হ্রাসের মাধ্যমে ক্লাসিক্যাল মডেলের বেকারত্ব দূর হয় এবং পূর্ণ নিয়োগ অর্জিত হয়। তাহলে আমরা ক্লাসিক্যাল মডেলে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে আলোচনা করেছি ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা বৃদ্ধির প্রভাব। এরপর আমরা আলোচনা করেছি আর্থিক মজুরি নিম্ন দিকে অনিয়মনীয় হলে ক্লাসিক্যাল মডেলের অবস্থা কি হবে। তারপর আমরা দেখিয়েছি আর্থিক নীতির মাধ্যমে কিভাবে পূর্ণ নিয়োগ অর্জন সম্ভব। এরপরে আজকে আমরা আলোচনা করেছি মূল্য ও মজুরি নমনীয়তার মাধ্যমে ক্লাসিক্যাল মডেলে কিভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। আমরা আরেকটা বিষয়ে একটু আমি ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে প্রকৃত মজুরির ব্যাপারে, যেটা আমি এর আগের ক্লাসেও আমি ক্লিয়ার করেছিলাম। আমাদের এই ভূমিয়ককে আমরা দাম স্তর ধরেছি, আর লম্বককে আমরা কি ধরেছি? আর্থিক মজুরি ধরেছি। এই যে একটা রেখা, এই রেখার নাম দিয়েছি আমরা, এই রেখাটা হচ্ছে আর্থিক মজুরি এবং দামের অনুপাত। আর্থিক মজুরি এবং দামের অনুপাত। তা আমরা জানি আর্থিক মজুরি এবং দামের অনুপাত এটা হচ্ছে কি? প্রকৃত মজুরি। যেমন এই বিন্দুতে আমরা ধরলাম দাম স্তর হচ্ছে 10 টাকা, আর আর্থিক মজুরি ধরলাম 50 টাকা। তাহলে এখানে লম্ব দূরত্ব কত? 50, আর ভূমি দূরত্ব কত? 10। তাহলে 50কে 10 দ্বারা ভাগ করলে কত? 5। অর্থাৎ এই বিন্দুটা প্রকৃত মজুরি কত নির্দেশ করে? 5 একক। তাহলে এর পরের বিন্দুটা, পরের বিন্দুতে মনে করি দাম স্তর কত হচ্ছে? এতটুকু 10 হলে বাকি এতটুকু কত? 20। দাম স্তর কত? 20। তাহলে ভূমিতে কত বসবে? 20। আর লম্বতে কত হবে? লম্বতে কত হবে? লম্বতে কত হবে সেটাই পরে, কিন্তু এই দুইটার অনুপাত 5 হতে হবে। এই দুইটার অনুপাত কত হতে হবে? 5 হতে হবে। কেন 5? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই রেখাটা সরল আকৃতির, ফলে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান। প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি? সমান। অর্থাৎ লম্ব এবং ভূমির অনুপাত সমান। আমি যদি একবার যদি বলি এই বিন্দুতে লম্ব আর ভূমির অনুপাত 5, তাহলে এখানেও লম্ব এবং ভূমির অনুপাত 5, এখানেও লম্ব এবং ভূমির অনুপাত কত হবে? 5 হবে। তাহলে আমি যদি বলি এই বিন্দুতে দাম স্তর কত? 20 টাকা, তাহলে কিন্তু এখানে আর্থিক মজুরি 100 টাকা হতে কি বাধ্য। আমি যদি বলি এই বিন্দুতে দাম স্তর হচ্ছে কত? 30 টাকা, তাহলে এই বিন্দুতে আর্থিক মজুরি 150 হতে কি বাধ্য। এই যে 150কে 30 দ্বারা ভাগ করলে কত হবে? 5। এই জন্য যে প্রকৃত মজুরি এটাকে আমরা প্রকাশ করলাম W/P0 দ্বারা। কি দ্বারা? W/P0 দ্বারা। এই জন্য যখন আমরা একটা প্রকৃত মজুরি রেখা অঙ্কন করি, তখন এই রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রকৃত মজুরি কি থাকবে? স্থির থাকবে। প্রকৃত মজুরি স্থির থাকবে, কারণ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান। অর্থাৎ লম্ব এবং ভূমির অনুপাত, লম্ব ভূমির অনুপাত, লম্ব ভূমির অনুপাত সমান হতে বাধ্য। এখানে যে অনুপাত 5 হয়, তাহলে এখানে অনুপাত কত হতে? 5। অর্থাৎ দাম স্তর 20 বললে আর্থিক মজুরি 100 লিখতে আমি বাধ্য। তাহলে সরাকৃতি, প্রকৃত মজুরি রেখার সরাকৃতি হয় এবং একটা রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রকৃত মজুরি সমান থাকে। এখন আমার প্রকৃত মজুরি হ্রাস পায়, তাহলে প্রকৃত মজুরি রেখার অবস্থানটা কি হবে? অত্যন্ত পরিষ্কার। প্রকৃত মজুরি রেখা নিচের দিকে শিফট হবে। প্রকৃত মজুরি রেখা কোন দিকে শিফট হবে? নিচের দিকে শিফট হবে যদি প্রকৃত মজুরি হ্রাস পায়। কেন নিচের দিকে শিফট হবে? তাহলে একটু দেখি। এই যে আমি রেখাটা অঙ্কন করেছি W/P1, W/P0 রেখার কি নিচে অঙ্কন করেছি। ওকে,
এই রেখার এই বিন্দুতে কি দাম স্তর 10, কারণ যদি এই বিন্দুতে ভূমি দূরত্ব 10 হয় তাহলে এই বিন্দুতে প্লিজ এই বিন্দুতে যদি ভূমি দূরত্ব 10 হয় তাহলে এই বিন্দুতেও ভূমি দূরত্ব কত 10, তাহলে এখানেও দাম স্তর কত 10। কিন্তু এখানে নিঃসন্দেহে আমি আর্থিক মজুরি কোনোভাবে 50 কি লিখতে পারবো? কোনোভাবে 50 লেখা যাবে না, কারণ যেহেতু আমি এইখানে 50 বলেছি তাহলে এখানে তো আমাকে কি বলতে হবে, একটু কম বলতে হবে। কত? 30। কত বললাম? 30। তাহলে এই বিন্দুতে প্রকৃত মজুরি কত? 30/10 সমান কত? 3। তাহলে এই রেখাতে প্রকৃত মজুরি কত নির্দেশ করছে? এটা 5, আর এটা হচ্ছে কত? 3। এই জন্য আমি বারবার বলেছি, আমি দেখিয়েছি যে প্রকৃত মজুরি হ্রাস পেলে প্রকৃত মজুরি রেখার নিচের দিকে কি হবে? শিফট হবে। আর দাম স্তর জানা থাকলে আর্থিক মজুরি বার করা যাবে। দাম স্তর জানা থাকলে আর্থিক মজুরি কি করা যাবে? বার করা যাবে। আর প্রকৃত মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত মজুরি রেখা উপরের দিকে শিফট হবে। প্রকৃত মজুরি রেখা কোন দিকে শিফট হবে? উপরের দিকে শিফট হবে। এই যে যদি কে বৃদ্ধি পায়, প্রকৃত মজুরি রেখা উপরের দিকে শিফট হবে। কেন শিফট হবে ব্যাখ্যা দিচ্ছি। এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে দাম অবশ্যই কত হবে? 10, কারণ এই বিন্দুতে ভূমি দূরত্ব 10 হয়, এখানেও ভূমি দূরত্ব কত? 10, দাম স্তর 10 হবে। কিন্তু এখানে কি আমি আর্থিক মজুরি 50 লিখতে পারবো? অসম্ভব। এখানে আর্থিক মজুরি 50 লেখা যাবে না। যেহেতু আমি এই বিন্দুতে কত লিখেছি? 50, তাহলে এখানে কত লিখবো? মনে করি 70। তাহলে এখানে কত লিখবো? আর্থিক মজুরি 70। 70 কে 10 দ্বারা ভাগ করি, কত হয়েছে? 7। অর্থাৎ এই রেখাটা প্রকৃত মজুরি কত নির্দেশ করে? 7। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রকৃত মজুরি রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রকৃত মজুরি স্থির থাকে। প্রকৃত মজুরি হ্রাস পেলে প্রকৃত মজুরি রেখা নিচের দিকে শিফট হয়। প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি রেখা উপরের দিকে শিফট হয়। আর আমি যদি শ্রমবাজার থেকে ভারসাম্য প্রকৃত মজুরি যদি জানতে পারি তাহলে দাম স্তর জানা থাকলে, যেমন আমার মনে করে ভারসাম্য প্রকৃত মজুরি কত? 5 একক। কত? 5 একক। তা দাম স্তর 10 টাকা হলে আর্থিক মজুরি কত হবে? 50 টাকা। দাম স্তর 20 টাকা হলে আর্থিক মজুরি কত হবে? 100 টাকা। দাম স্তর 30 টাকা হলে আর্থিক মজুরি কত হবে? 150 টাকা। আর এই দাম স্তরটা নির্ধারিত হয় কোথা থেকে? অর্থবাজার হতে। শ্রমবাজারে প্রকৃত মজুরি নির্ধারিত হয়, নিয়োগ নির্ধারিত হয়, এরপর উৎপাদন নির্ধারিত হয়। আর অর্থবাজারে কি নির্ধারিত হয়? দাম স্তর। মনে করি প্রকৃত মজুরি নির্ধারিত হয়েছে 5টি কলম। কয়টি কলম? 5টি কলম। এরপরে আমরা যদি গিয়ে দেখি যে অর্থবাজারে দাম স্তর নির্ধারিত হচ্ছে কত? 10 টাকা। তাহলে আর্থিক মজুরি কত হবে? এই যে 5টি কলম প্রকৃত মজুরিটা 50 টাকা। যদি অর্থবাজারে দাম স্তর 20 টাকা হয় তাহলে আর্থিক মজুরি কত হবে? 100 টাকা। অর্থবাজারে দাম স্তর 30 টাকা নির্ধারিত হলে আর্থিক মজুরি কত হবে? 150 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসিক্যাল মডেলে মোটামুটি অনেক বিষয়গুলো আমি আলোচনা করে ফেলেছি। আর সম্ভবত একটা ক্লাস অথবা 2টা ক্লাস করলে আমাদের ক্লাসিক্যাল মডেল শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমি অনুরোধ করব যে কখনো মাঝখানে ক্লাস দেখাটা ঠিক হবে না। আমাদেরকে যদি ক্লাসিক্যাল মডেল যদি ভালো করে বুঝতে হয় তাহলে আমি আবারও বলছি, আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এবং আজকের ক্লাস 5, মানে 1 থেকে সিরিয়ালি আমাদের কি করতে হবে? দেখতে হবে। আর এর সাথে আমরা যে আমার যে অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান গ্রুপ যেটা আছে সেখানে ফাইলসে ক্লাসিক্যাল মডেলের উপর আমার লেখা আছে, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে ফেললে লেকচারের সাথে লেখার একটা মিল পাওয়া যাবে। সবাই ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।